প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং আমরা আজকে অর্থনীতি বিষয় নিয়ে লেখাপড়া করব। আজকে আমরা অর্থনীতির 10ম শ্রেণীর অর্থনীতি পড়ব এবং 7ম অধ্যায়টা আমরা আজকে পড়ার চেষ্টা করব। আজকে আমরা 7ম অধ্যায়ের অর্থ ও ব্যাংক ব্যবস্থাটা পড়ব, এবং অর্থ ব্যাংক ব্যবস্থার মধ্যে আমরা আজকে জানার চেষ্টা করব একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং তার কার্যাবলীগুলো কী কী। কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কি বুঝি এবং কেন্দ্রীয় ব্যাংক কী কী কার্যাবলী সম্পন্ন করে থাকে, আমরা সেটা জানার চেষ্টা করব। কেন্দ্রীয় ব্যাংক, আমরা সকলেই নাম শুনে থাকব কেন্দ্রীয় ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংক। আমরা অনেক সময় বলি ইংরেজিতে কেন্দ্রীয় ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংক কাকে বলে এবং সেটার কাজগুলো কী কী। মনে রাখতে হবে, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের অর্থ ব্যবস্থার সর্বোচ্চ অভিভাবক। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সেই দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যত রকম নিয়ম নীতি আছে সেগুলোকে প্রণয়ন করে, অর্থনীতির যত রকম নিয়ম কানুন আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এবং অর্থনীতিটাকে চাঙ্গা রাখার চেষ্টা করে। মনে রাখতে হবে, একটি দেশের যত রকম শিডিউল ব্যাংক থাকে অথবা বাণিজ্যিক ব্যাংক থাকে, অন্যান্য যতগুলো বিশেষায়িত ব্যাংক থাকে, সবগুলো ব্যাংকের অভিভাবক হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। তোমরা যদি এখানে স্লাইডে দেখো, তোমরা দেখতে পাবে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে এবং সমগ্র ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে কাজ করে থাকে। এটি একটি সরকারি ব্যাংক এবং সরকারের মালিকানার মধ্যে থেকেই এটি একটি দেশের আর্থিক খাতকে নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংক সমস্ত নীতি নির্ধারণ করে থাকে এবং সেই আইন কানুনগুলোকে ইমপ্লিমেন্ট করে থাকে এবং একটি দেশের আর্থিক খাতকে স্থিতিশীল রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করে থাকে। আমরা আমাদের আগের আলোচনায় বলেছিলাম বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং এদের কার্যাবলীগুলো কী কী। সেই আলোচনায় আমরা একটা জিনিস দেখেছিলাম যে বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হচ্ছে বা মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ওরা যে আমানত গ্রহণ করে এবং যে টাকাটা লোন হিসাবে প্রদান করে তার মাঝখানে যে সুদের যে পার্থক্যটুকু থাকে, সেই পার্থক্যটুকুই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জন্য মুনাফা বা প্রফিট। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু মূল লক্ষ্য কিন্তু মুনাফা অর্জন করা না। কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে একটি দেশের আর্থিক অবস্থাটাকে স্থিতিশীল রাখা বা একটি দেশের অর্থনৈতিক অবস্থাটাকে স্থিতিশীল রাখা। এই স্থিতিশীল রাখতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকম কার্যাবলী সম্পাদন করে থাকে, নিয়মকানুন প্রণয়ন করে থাকে, বিভিন্ন ব্যাংককে তারা পরামর্শ প্রদান করে থাকে, বিভিন্ন ব্যাংকের অভিভাবক হিসেবে তারা কাজ করে থাকে, সরকারকে ওরা আর্থিক পরামর্শ প্রদান করে থাকে। সো যা যা করা প্রয়োজন হয় একটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য অথবা একটি দেশের আর্থসামাজিক ব্যবস্থাটাকে গতিশীল করার জন্য যা যা করা প্রয়োজন হয় তারা তাই করে থাকে। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য কখনোই মুনাফা অর্জন করা না। তাহলে আমরা প্রথম যেটা শিখলাম, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে কিনা অন্যান্য স্ক্যাজুয়াল ব্যাংক বা অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো করে ওরা অপারেট করে না। ওদের মেইন কাজ হচ্ছে বা মুখ্য কাজ হচ্ছে ওরা নিয়মনীতি প্রণয়ন করবে এবং সেই নিয়মনীতিগুলো আর্থিক খাতের জন্য ওরা নিয়মনীতি প্রণয়ন করবে এবং সেই নিয়মনীতিগুলোকে ওরা বাস্তবায়ন করার চেষ্টা করবে, যাতে করে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো ভালোভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে এবং একটি দেশের আর্থিক খাত স্থিতিশীল থাকে। সেটাই হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মেইন কাজ এবং সেই ব্যাংকগুলোকে আমরা সেই ব্যাংকেই বলছি কেন্দ্রীয় ব্যাংক। মনে রাখবে বাচ্চারা, একটি স্বাধীন দেশের বা যে কোনো স্বাধীন দেশেরই একটা নির্দিষ্ট কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তোমরা যে স্লাইডে দেখো, খেয়াল করে দেখো, ভারতের যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেই কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় ব্যাংক সেটার নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম এবং ইংল্যান্ডের যে কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। তো প্রতিটা স্বাধীন দেশেরই একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে যে কিনা ওই দেশের আর্থিক খাতকে নিয়ন্ত্রণ করে এবং সর্বোচ্চ অভিভাবক হিসাবে কাজ করে। মনে রাখতে হবে, কেন্দ্রীয় ব্যাংক কখনোই বাণিজ্যিক ব্যাংকের মতো করে অপারেট করে না। বাণিজ্যিক ব্যাংকের মতো করে ওরা ঋণ প্রদান করে না, আমানত গ্রহণ করে না, মুনাফা অর্জন করে না। কেন্দ্রীয় ব্যাংকের মেইন কাজ হচ্ছে নিয়মনীতি প্রণয়ন করে। তো আমরা প্রথমে এই স্লাইড থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি বা কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। এখন আমরা আসবো
দ্বিতীয় পার্টে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো কী কী। আমরা বলেছি যে কেন্দ্রীয় ব্যাংক কখনোই একটা বাণিজ্যিক ব্যাংকের মতো অপারেট করে না। কেন্দ্রীয় ব্যাংক ভিন্ন কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে এবং তাদের মেন উদ্দেশ্য হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক যেটা করে থাকে, একটি দেশের আর্থসামাজিক অবস্থাটাকে স্থিতিশীল রাখার জন্য। একটি দেশের সুদ কতটুকু হবে, বেশি হবে না কম হবে, ঋণ প্রবাহ বেশি হবে না কম হবে, বৈদেশিক বাণিজ্যে বিনিময় হারটা কেমন হবে, সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। তার সাথে সাথে অন্যান্য আর্থিক খাতে সমস্ত নিয়ম নীতিগুলোরও প্রণয়ন করে থাকে। এই ধরনের কাজগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আমরা এই চ্যাপ্টারে বা এই পাঠে আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংক এক্স্যাক্টলি কী কী কার্যাবলী আমাদের জন্য সম্পাদন করে থাকে, বা একটি দেশের আর্থিক খাতকে স্থিতিশীল রাখার জন্য বা গতিশীল করার জন্য কী কী কার্যাবলী ওরা সম্পাদন করে থাকে। প্রথম কাজ, কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজ হচ্ছে নোট এবং মুদ্রা প্রচলন করা। নোট এবং মুদ্রা প্রচলন করা, খেয়াল রাখতে হবে, শুধুমাত্রই কেন্দ্রীয় ব্যাংকের অথরিটি আছে একটি দেশের জন্য মুদ্রা অথবা কাগজের নোট প্রচলন করা। একটি দেশের কি পরিমাণ কাগজের নোট ছাপানো হবে বা কি পরিমাণ মুদ্রা প্রচলন হবে বা কী পরিমাণ মুদ্রা তৈরি করা হবে, সেটা একমাত্র এখতিয়ার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক সরকারের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্তটা গ্রহণ করে থাকে যে একটি দেশে কি পরিমাণ কাগজে মুদ্রা ছাপানো হবে। এই এখতিয়ারটা শুধুমাত্রই কেন্দ্রীয় ব্যাংকের আছে। তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো, এখানে লেখা আছে কেন্দ্রীয় ব্যাংকে আইন অনুযায়ী স্বর্ণরূপ, আগে যেটা করা হতো, একটি দেশের কি পরিমাণ কাগজি মুদ্রা থাকবে সেটা নির্ভর করে ওই দেশের কি পরিমাণ স্বর্ণ রৌপ্য মুদ্রা মজুদ আছে সেটার উপরে। কিন্তু এখন কিন্তু সেটা না, এখন কিন্তু ইচ্ছা করলে কেন্দ্রীয় ব্যাংক সরকারের সাথে আলোচনা করে যে কোনো পরিমাণে কাগজি মুদ্রা বা নোট ছাপাতে পারে। সেটা তারা বিবেচনা করে আলোচনা করে সেই পরিমাণ মুদ্রা ওরা ছাপাতে পারে। এবং মনে রাখতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে, প্রথম যে কার্যাবলী সম্পাদন করতে, সেটা হচ্ছে কাগজি মুদ্রা, কাগজি নোট অথবা ধাতব মুদ্রা ওরা তৈরি করে থাকে। দ্বিতীয় কাজ হচ্ছে সরকারের ব্যাংক। আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন রকম আর্থিক পরামর্শ দিয়ে থাকে, সরকারের ব্যাংক হিসাবে কাজ করে। সরকার আর্থিক খাতে কি কি সিদ্ধান্ত গ্রহণ করবে, কিভাবে সেগুলো বাস্তবায়ন করবে এবং কি কি সিদ্ধান্ত নিলে দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন হবে বা কি কি সিদ্ধান্ত নিলে সেটা সরকারের জন্য উপযোগী হবে, দেশের মানুষের জন্য কল্যাণকর হবে, সেই সমস্ত পরামর্শগুলো সরকারকে প্রদান করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সরকারকে সাহায্য করে থাকে এবং সেই পরামর্শ অনুযায়ী সরকার অনেক সময় দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য বা আর্থিক খাতকে স্থিতিশীল রাখার জন্য ওই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করে থাকে এবং সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করে। সরকারকে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণও প্রদান করে থাকে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক। যখন অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো যখন সরকারকে ঋণ প্রদান করতে পারে না, তখন সরকার সবার শেষে এসে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ চায় এবং কেন্দ্রীয় ব্যাংক সরকারকে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে এবং সেই ঋণ দিয়ে সরকার তাদের যে আর্থিক কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে। তাহলে আমরা দ্বিতীয় যে ফাংশনটা পেলাম বা দ্বিতীয় যে কার্যাবলীটা পেলাম, সেটা হচ্ছে একটা দেশের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, সরকারকে পরামর্শ প্রদান করে থাকে, সরকারকে নীতি নির্ধারণী প্রণয়ন করতে সাহায্য করে, নীতি প্রণয়ন করতে সাহায্য করে এবং সরকারকে অনেক সময় স্বল্প বা দীর্ঘমেয়াদী লোনও দিয়ে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। 3 নম্বর ফাংশন, অন্যান্য ব্যাংকের ব্যাংক। এখানে অন্যান্য ব্যাংক বলতে বোঝানো হচ্ছে যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে বা বিশেষায়িত ব্যাংক আছে সেগুলোকে বোঝানো হচ্ছে। অন্যান্য ব্যাংকের ব্যাংক মানে হচ্ছে এইগুলো, বাণিজ্যিক ব্যাংক বা বিশেষায়িত ব্যাংক বা বৈদেশিক ব্যাংক, এগুলো। সো এই ব্যাংকগুলোরও ব্যাংক হিসেবে কাজ করে, অভিভাবক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। অনেক সময় দেখা যায় যে এই বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে পরিচালিত হবে, কতটুকু সুদ ওরা ধার্য করবে আমানতকারীদের জন্য, কতটুকু সুদ ওরা ধার্য করবে যারা ঋণ নিল তাদের জন্য, এই সবগুলো জিনিসই নির্ধারণ করে দেয় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয় যে কী কী নীতিমালা প্রণয়ন করতে হবে, কীভাবে একটি দেশের আর্থিক অবস্থা, আর্থিক খাত পরিচালিত হবে, সেই জিনিসগুলো নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এখানে খেয়াল করে দেখতে হবে, যখন একটি বাণিজ্যিক ব্যাংক গঠিত হয় তখন কিছু আমানত রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। কেন্দ্রীয় ব্যাংক সেই আমানতটুকু রেখে দেয় এবং সেই অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ওরা সাহায্য করে থাকে। চতুর্থ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা।
ঋণ নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝবো? একটি দেশের অভ্যন্তরে কি পরিমাণ ঋণ প্রদান করা যাবে বা কি পরিমাণ ঋণ দেওয়া যাবে বা বাণিজ্যিক ব্যাংকগুলো কতটুকু ঋণ প্রদান করতে পারবে, এবং তার সাথে সাথে একটি দেশের সরকার বাইরের দেশ থেকে বা বাইরের ব্যাংকগুলো থেকে কি পরিমাণ ঋণ গ্রহণ করতে পারবে সেটাও নিয়ন্ত্রণ করে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারকে পরামর্শ দিয়ে থাকে কি পরিমাণ ঋণ ওরা গ্রহণ করতে পারবে অথবা আনয়ন করতে পারবে, এবং একটি দেশের অভ্যন্তরে কি পরিমাণ ঋণ প্রদান করা যেতে পারে, বাণিজ্যিক ব্যাংকগুলো কতটুকু ঋণ প্রদান করবে সেটাও নিয়ন্ত্রণ করে দেয় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। পঞ্চম হচ্ছে সর্বশেষ ঋণদাতা। সর্বশেষ ঋণদাতা বলতে আমরা বুঝি যখন ব্যক্তি পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা যখন কোনো ঋণের প্রয়োজন হয়, যখন বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো জায়গা থেকে টাকা পয়সা ম্যানেজ করতে পারে না, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায় যে তাদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য। তখন কেন্দ্রীয় ব্যাংক ওই বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। এজন্য বলা হয়েছে আমাদের সর্বশেষ ঋণদাতা। মনে রাখতে হবে সর্বশেষ ঋণদাতা বলা হচ্ছে এই কারণে যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে অর্থের বা তারল্যের অভাব দেখা দেয়, যখন বাণিজ্যিক ব্যাংকগুলো বা বিশেষত ব্যাংকগুলো তাদের আমানতকারীদেরকে টাকা দিতে পারে না বা যারা ঋণ নিতে এসে তাদেরকে ঋণ দিতে পারে না টাকার অভাবে, তখন এই বাণিজ্যিক ব্যাংকগুলো বা বিশেষত ব্যাংকগুলো সবার শেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়, গিয়ে তাদের কাছ থেকে টাকা ধার নেয়। ওই টাকা ধার নিয়ে এসে দেন ওরা যারা টাকা নিতে চায় বা ধার নিতে চায়, লোন নিতে চায়, তাদেরকে ওরা টাকা ধার হিসাবে দেয়। পঞ্চম কাজ হচ্ছে আমাদের বিনিময়ের হার নির্ধারণ করা বা ভারসাম্য রক্ষা করা। বিনিময়ের হার মানে হচ্ছে আমরা জানি যে আমরা যখন বৈদেশিক বাণিজ্যে ইনভলভ হই বা আমরা যখন আমদানি রপ্তানি করি, তখন এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় করতে হয়। সো এই বিনিময়ের হারটা কত হবে সেটাও কিন্তু অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। আমরা জানি যে বিনিময় হার নির্ধারণ করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটাকে আমরা বলি ইংরেজিতে ফ্লোটিং সিস্টেম, একটা হচ্ছে আমাদের ফিক্সড সিস্টেম। ফ্লোটিং সিস্টেম হচ্ছে একটি দেশে আমদানি রপ্তানির উপরেই নির্ভর করে ওই দেশের বিনিময় হার, আর ফিক্সড সিস্টেম যেটা সেটা হচ্ছে নির্ধারণ করে দেয় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। অনেক সময় একটা দেশের মধ্যে বিনিময় হার কেমন হবে সেটা দুইভাবে নির্ধারণ করা হয়। ফিক্সড ভাবেও নির্ধারণ করা হতে পারে, আবার ফ্লোটিং ভাবেও নির্ধারণ করা হতে পারে। ফ্লোটিং হলে একটি দেশের আমদানি রপ্তানির উপর নির্ভর করবে সেই দেশের বিনিময় হার কত হবে, আর যদি ফিক্সড হয় তার মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের বিনিময় হারটাকে নির্ধারণ করে দিচ্ছে। সো ফিক্সড ভাবেও কিন্তু একটি দেশের বিনিময় হার নির্ধারণ হতে পারে। আর ফিক্সড ভাবে যখন আমরা একটি দেশের বিনিময় হার নির্ধারণ করতে যাব, তখন আমার কেন্দ্রীয় ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বিনিময় হারটা কত হবে, বেশি হবে নাকি কম হবে। সো এখানে আমরা যে জিনিসটা দেখলাম, কেন্দ্রীয় ব্যাংকের যে ফাংশনগুলো আমরা দেখলাম, যে কার্যাবলীগুলো দেখলাম, সেগুলো আমরা সোফার যেটা দেখলাম যে ওরা সরকারি ব্যাংক হিসেবে কাজ করে, ঋণ নিয়ন্ত্রণ করে, নীতিমালা প্রণয়ন করে থাকে, তারপরে বৈদেশিক বিনিময় হার ওরা নিয়ন্ত্রণ করে থাকে, এই কাজগুলো ওরা করে থাকে। সর্বশেষ আরেকটা ফাংশন আছে নিকাশ ঘর। নিকাশ ঘরটা কি মনে রাখতে হবে? নিকাশ ঘর হচ্ছে একটি দেশের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন নিজেদের মধ্যে যখন লেনদেন করে বা টাকা পয়সা জমা রাখে, টাকা পয়সা বিনিময় করে, তখন বছর শেষে দেখা যায় কেউ কারো কাছে টাকা পায়, কেউ কারো কাছে টাকা দেয়, কেউ কাছে দেনা পাওনাটা অমীমাংসিত থেকে যায়। তখন বছর শেষে এই কেন্দ্রীয় ব্যাংক সবার দেনা পাওনাগুলো মিটিয়ে দেয়। এটাকে বলা হচ্ছে নিকাশ ঘর। নিকাশ ঘর কথার মানে হচ্ছে নিজেদের মধ্যে ব্যাংক তার নিজেদের মধ্যে যখন কোনো দেনা পাওনা অমীমাংসিত থেকে যায়, যে সেই অমীমাংসিত বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক মীমাংসা করে দেয়, সলভ করে দেয়। অনেক সময় দেখা যায় ব্যক্তি পর্যায়ে বা ব্যক্তিগতভাবে যে লোনগুলো নেওয়া হয় সেই লোনগুলো হয়তো ব্যাংক তার নিজের মতো করে মিটিয়ে দেয়, কিন্তু একটা ব্যাংক যখন আরেকটা ব্যাংকের সাথে যখন লেনদেন করে এবং তখন সেই লেনদেনের যে অমীমাংসিত বিষয়গুলো থেকে থাকে, এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করার জন্য সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাওয়া হয় বছর শেষে। এবং বছর শেষে কেন্দ্রীয় ব্যাংক অভিভাবক হিসাবে সেই সমস্যাগুলো বা সেই অমীমাংসিত বিষয়গুলোকে একসাথে মীমাংসা করে দেয়। সো আমরা আজকে যেটা পেলাম এখান থেকে, এই চ্যাপ্টার থেকে, যে আমরা কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংক কী কী কার্যাবলী সম্পাদন করলো। আমরা এখানে যদি পিছনের দিকে দেখি, কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলীগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমাদের সরকারি ব্যাংক হিসেবে কাজ করে, নোট এবং মুদ্রা প্রচলন করে থাকে, অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে থাকে, দেন হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করে এবং বিনিময় হার নির্ধারণ করে থাকে, এই কাজগুলো করে থাকে এবং নিকাশ ঘর হিসেবেও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। আমরা দেখলাম কেন্দ্রীয় ব্যাংক এই কাজগুলো করে থাকে। সোফার আমরা আজকের চ্যাপ্টার থেকে বা আজকের আলোচনা থেকে শিখলাম কেন্দ্রীয় ব্যাংক কি এবং কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজগুলো কী কী। আমরা যদি একটু সামারি করে দিই, কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজগুলো হচ্ছে নীতিমালা প্রণয়ন করা, আর্থিক খাতের জন্য নীতিমালা প্রণয়ন করে থাকা, সরকারকে আর্থিকভাবে পরামর্শ প্রদান করে দেওয়া, অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করা,
দেন হচ্ছে বিনিময় হার নির্ধারণ করা, স্কেজুয়াল ব্যাংকগুলোকে সাহায্য সহযোগিতা করা, এভাবে ওরা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের আরও কিছু কার্যাবলী আছে, সেটা আমরা যদি আজকে স্লাইডে একটু খেয়াল করে দেখি। এছাড়াও অন্যান্য কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, সেটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংকসমূহের নিয়োজিত জনশক্তির মান উন্নয়নে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া। তার মানে হচ্ছে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের যে মানুষরা কাজ করে বা যে শ্রমশক্তি আছে, সেই শ্রমশক্তিকে দক্ষ করার জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। এবং এই কেন্দ্রীয় ব্যাংকের প্রশিক্ষণের মাধ্যমে শ্রমশক্তির দক্ষ শ্রমশক্তিতে পরিণত হয় এবং ওরা বাণিজ্যিক ব্যাংকগুলোতে দক্ষতার সাথে কাজ করতে পারে, যেটা আমাদের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা পালন করে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি অন্যান্য সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম স্বচ্ছভাবে ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখাশোনা করে। অন্যান্য যে ব্যাংকিং খাতে বা আর্থিক খাতে যে কার্যাবলীগুলো সম্পাদন হচ্ছে, সেই আর্থিক খাতে কার্যাবলীগুলো পরিপূর্ণভাবে হচ্ছে কিনা, ভালোভাবে হচ্ছে কিনা, সেটাও কিন্তু দেখাশোনা করে এই কেন্দ্রীয় ব্যাংক আমাদের। তারপরে জনগণের সুবিধার কথা চিন্তা করে ওরা ব্যাংকিং কার্যক্রম কখনো কখনো বাড়ায়, কখনো কখনো কমায়, বিভিন্ন রকম নীতিমালা প্রণয়ন করে থাকে। সো আর্থিক খাতের মূল কথা হচ্ছে আর্থিক খাতের অভিভাবক হিসেবে কাজ করে আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক, এবং আর্থিক খাতের অভিভাবক হিসেবে কাজ করতে গিয়ে যা যা করার প্রয়োজন হয়, যত রকম নীতিমালা করার প্রয়োজন হয়, সবগুলো এই কেন্দ্রীয় ব্যাংক করে থাকে এবং তারা এই নীতিমালাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাতে একটি দেশের আর্থিক খাত স্থিতিশীল থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক কি, কাকে বলে, এবং সেই কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে থাকে। আমি আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, মনে রাখতে হবে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক কখনোই একটি দেশের বাণিজ্যিক ব্যাংকের মতো অপারেট করবে না। বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হচ্ছে মুনাফা অর্জন করা, আর কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ হচ্ছে একটি দেশের আর্থিক খাতকে স্থিতিশীল করা, একটি দেশের আর্থিক খাতকে গতিশীল করা এবং আর্থিক খাতকে মজবুত করা। এবং আর্থিক খাতকে মজবুত করতে গিয়ে ওদের যা যা করার প্রয়োজন হয় তারা তাই করে থাকে। ওরা সাধারণত অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো করে সবাইকে ঋণ দেয় না বা আমানত গ্রহণ করে না। ওরা শুধুমাত্র নীতিমালা প্রণয়ন করে এবং নীতিমালাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো অভিভাবক হিসেবে কাজ করে। তো আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছ আমাদের আজকের পার্টে আমরা যেটা শিখলাম কেন্দ্রীয় ব্যাংক কী এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কী কী। এখন আমরা যেটা দেখব, তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। সেই বাড়ির কাজটা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায়। তোমরা যেটা বুঝো কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কি বুঝি সেটা তোমরা নিজের মতো করে লিখবে। দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো ব্যাখ্যা করো। তোমরা এখানে কয়েকটা কার্যাবলী লেখার চেষ্টা করবে, কম 4টা বা 5টা কার্যাবলী তোমরা লেখার চেষ্টা করবে। তোমরা যেটা বুঝেছো সেটা তোমরা নিজের ভাষায় তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবে। এবং যখন স্কুল খুলবে তোমরা এই খাতাটা তোমাদের বিশেষ শিক্ষককে দিয়ে দেখাবে এবং ইভ্যালুয়েট করাবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো আমরা যেটা শিখলাম কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো। আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যদি আমার ক্লাসটা দেখে, আমি আশা করবো তো আমার ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবে এবং ইমেইল করবে। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।